তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই তোমরা জানো যে তোমাদের গ্রামার সেকশন থেকে 12 নম্বরের পরীক্ষায় কোশ্চেন পড়ে এবং আজকে থেকে আমি ডাব অ্যান্ড ডাতের যে কোশ্চেন ব্যাংক রয়েছে তার 25খানার যে মডেল প্র্যাকটিস সেট রয়েছে মাধ্যমিক সিলেবাস বা মাধ্যমিক কোশ্চেনকে ভিত্তি করে সেই সেটগুলি আমি পরপর করে যাচ্ছি। তো আজকে হলো তার প্রথম দিন। দেখো আমাদের যে মাধ্যমিকে 12 নম্বরের পরীক্ষায় কোশ্চেন পড়ে তার মধ্যে কোন সেকশন থেকে কত নম্বরের কোশ্চেন পড়ে এটা আমাদের বুঝতে হবে। প্রথমে হচ্ছে তোমার ভার্ব ফর্ম, অর্থাৎ প্রথম সেকশন হচ্ছে ভার্ব ফর্ম, অর্থাৎ ভার্বের যে 4টি ফর্ম রয়েছে তার উপরে কিন্তু তোমাদের 3 নম্বর পড়ে। আর এই ভার্ব ফর্ম শিখতে গেলে অবশ্যই তোমাদের টেন্স জানা ভীষণ জরুরি। তাহলে এখান থেকে দেখো 3 একে 3 অর্থাৎ 3 নম্বর এখান থেকে পড়বে। সেকশন বি, তাহলে সেকশন এ হলো ভার্ব ফর্ম, সেকশন বি তে লক্ষ্য করো যে তোমাদের এটা হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশন, এখান থেকেও দেখো তোমাদের 3 নম্বর পড়বে। এবার চলে এসো সেকশন ডি তে। সেকশন ডি তে হচ্ছে দেখো ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এখান থেকেও তোমাদের পরীক্ষায় 3 নম্বরের পড়বে। তার মানে ভার্ব ফর্ম থেকে 3 নম্বর, আর্টিকেল প্রিপোজিশন থেকে 3 নম্বর এবং ফ্রেজাল ভার্ব থেকে 3 নম্বর, এটা হলো 9 নম্বরের সিলেবাস। এবার তোমাদের সি সেকশনে রয়েছে দেখো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়েনিং, ডিগ্রি চেঞ্জ, এইগুলো করলেই তোমরা সি সেকশনটা কভার করতে পারবে। তাই খুব বেশি গ্রামাটিক্যাল কনসেপ্টে নজর না দিয়ে যেগুলো আমাদের মাধ্যমিক বেস্ট, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় পড়ে আমাদের শুধুমাত্র সেগুলোর দিকেই নজর দিতে হবে, ঠিক আছে? তো এই ডাব অ্যান্ড ডাতের যে কোশ্চেন ব্যাংক তার যে মডেল সেট রয়েছে সেগুলো একদম মাধ্যমিকের যে কোশ্চেন, সেই মাধ্যমিকের কোশ্চেনকে বেস্ট করে তৈরি করা হয়েছে। তোমরা ডাব অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংকটা যদি ফলো করো তাহলে দেখবে এখানে 25খানা সেট রয়েছে এবং এই 25খানা সেটই কিন্তু আমি একের পর এক ভিডিও নিয়ে আসব। তোমাদের এই 25খানা সেট থেকেই আমি বোঝানোর চেষ্টা করব যে এর ভার্ব ফর্মের যে রুলস বা নিয়ম কি আছে, আর্টিকেল প্রিপোজিশন কেমন করে সিলেক্ট করতে হবে, বা ভয়েস চেঞ্জ কোন কিভাবে হবে, বা তোমার যে গ্রুপ ভার্ব রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, সেই ফ্রেজাল ভার্বগুলো কি কি পড়বে। দেখো ফ্রেজাল ভার্ব তো অনেক রয়েছে, হাজার হাজার রয়েছে, কিন্তু পরীক্ষায় সব পড়ে না। পরীক্ষায় যেগুলো পড়ে, পরীক্ষায় যেগুলো আসে সেই 25টা সেটের যদি করো সেই 25টা সেটের মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এটা আমি আশা রাখছি। সেই 25টা সেট ছাড়াও আরো 25খানা সেট আমি এক্সট্রা করাবো রায়ান মার্টিন বা অন্যান্য কোশ্চেন ব্যাংক থেকে নিয়ে প্র্যাকটিস করাবো। তো এইভাবে ভিডিওর সঙ্গে থাকো, প্র্যাকটিস করতে থাকো, দেখবে আস্তে আস্তে তোমাদের নাম্বার কিন্তু ইংলিশে খুব সহজেই পেয়ে যাচ্ছ। এবং এটাই হলো একটা সাবজেক্ট যেটা মুখস্থ করতে হয় না, অনলি বুঝতে হয়, আন্ডারস্ট্যান্ড করতে পারলেই কিন্তু তোমরা ইংলিশে নাম্বার পাবা, এখানে মুখস্থের কোনো ব্যাপার নেই। তো দেখো কিন্তু হ্যাঁ মুখস্থের ব্যাপার নেই, কিন্তু যেটা আছে সেটা হলো প্র্যাকটিস। তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু ইংলিশে নাম্বার কোনোভাবে আসতে পারে না। তো দেখো শুরু করছি আজকে প্রথম দিন, সেট নাম্বার 1। দেখো সেকশন নাম্বার এ, সেকশন নাম্বার এ তে কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই যে অল্টারনেটিভ গুলো রয়েছে এই ব্র্যাকেটের মধ্যে এগুলো থেকে তোমাদের চয়েস করতে হবে এবং চয়েস করে তোমাদের বসাতে হবে। লক্ষ্য করো ব্র্যাকেটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আর কিছুই নয়, সেগুলো হলো ভার্ব বা ভার্ব ফর্ম। তোমরা যখন ভার্ব ফর্ম করতে যাবে প্রথমেই কিন্তু মাথায় রাখবে যে এটা কোন টেন্সে লেখা হয়েছে। দেখো এটা বুঝতেই পারছো পাস্ট টেন্সের ঘটনা। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর, এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, তার মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর, তার মানে অতীতের ঘটনা, ঠিক আছে? স্পেশাল ট্রেন ড্যাশ গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, গান্ধীজির যে দেহাবশেষ সেটাকে নিয়ে গিয়েছিল কোথায়, এলাহাবাদে। তাহলে নিয়ে গিয়েছিল তার মানে পুরোপুরি পাস্ট টেন্স, মানে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে 1 নম্বর দেখো ডাইরেক্ট টেকেন কখনোই বসতে পারে না, কারণ সাবজেক্টের পরে আমরা ডাইরেক্ট V3 বসাতে পারবো না, তাহলে এলিমিনেট করা আগে শিখতে হবে। আর হ্যাজ, হ্যাজ, হ্যাভ এগুলো আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে বসে, তাহলে এটা আমরা বসাতে পারবো না, হ্যাজ বা হ্যাভ প্রেজেন্ট টেন্সে বসে। তাহলে দুটোকে আমরা ইজিলি এলিমিনেট করতে পারছি
মাঝখানে দেখো রয়েছে টু, এটা হলো ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে এইটা আমরা বসাতে পারবো টু, টেকের পাস্ট টেন্স, টু গান্ধীজি's অ্যাসেস টু এলাহাবাদ, হয়ে গেল। দ্য কম্পার্টমেন্ট ড্যাশ ডেক উইথ ফ্লাওয়ার্স, এটা লক্ষ্য করো প্যাসিভ ভয়েসে আছে। কম্পার্টমেন্ট সাজানো ছিল, সাজানো ছিল উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে, তাহলে এটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম। এবার দেখো এই তিনটে ভার্বের পরেই কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম বসে, কিন্তু ভাবো এটা হচ্ছে পুরোপুরি রূপে পাস্ট টেন্স, তাহলে ইজ হবে না। 2 নম্বর, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, অর্থাৎ কম্পার্টমেন্ট নিজে সাজায়নি, কম্পার্টমেন্টকে সাজানো হয়েছিল, তার মানে বি ভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে রুলস রয়েছে সেই রুলসটা এখানে কার্যকর হবে। তাহলে প্যাসিভ ভয়েসের রুলস হচ্ছে ওয়াজ এবং ভার্বের 3 নম্বর ফর্ম, বোঝা গেল। তাহলে ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। পিপল অন দ্য ট্রেন, অর্থাৎ ওই লোকেরা ট্রেনের মধ্যে, ভজন, তাহলে ভজন কি করছিল, গেয়েছিল বা গাইছিল, ঠিক আছে। তাহলে স্পেশাল ট্রেন টুক, নিয়ে গিয়েছিল, তাহলে পিপল অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে লোকেরা ভজন গেয়েছিল বলতে হবে। তাহলে ডাইরেক্ট সিঙ্গিং তো আমরা বসাতে পারবো না, ডাইরেক্ট সিঙ্গিং কখনোই বসবে না, কারণ আমরা ডাইরেক্ট V1 বা V2 বসাতে পারি, ঠিক আছে। সাবজেক্টের পরে ডাইরেক্ট V1 বা V2 বসাতে পারি, আর V3 বা V4 কে বসাতে গেলে আমাদের সবসময় আগে একটা হেল্পিং ভার্ব অবশ্যই লাগবে, হেল্পিং ভার্ব লাগবে। কিন্তু অন্য ক্ষেত্রে বসে, সেটা অন্য হিসাবে বসে, পরে আমি বলবো যখন শেখাবো। দেখো তাহলে ডাইরেক্ট সাবজেক্টের পরে আমরা V1 তো বসবেই না, এটা প্রেজেন্ট টেন্স নয়, সিঙ্গিং বসবে না, তাহলে কি বসবে, স্যাং, এখানে বসবে স্যাং। তাহলে পুরোটাই আমরা পাস্ট টেন্সে করলাম। এই হয়ে গেল আমাদের ভার্ব ফর্মের প্রথম প্র্যাকটিস। এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ইংলিশে প্র্যাকটিস ছাড়া কোনো উপায় কিন্তু নেই। এবার চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দেখো পুরো সেন্টেন্সটাকে পড়ে মানে বুঝতে হবে। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে হচ্ছে বিশেষ করে রাগী, ড্যাশ বয়েজ, কারোর প্রতি যখন রাগী হই আমরা তখন অ্যাংরির পরে উইথ বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, বোঝা গেল। অ্যাংরির পরে উইথ বসে, কারোর সঙ্গে রাজি হওয়া, কারোর সঙ্গে অ্যাংরি হওয়া বা রেগে যাওয়া কোনো ব্যক্তির প্রতি, তখন উইথ বসে, ঠিক আছে। তাহলে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, সে বিশেষ করে বালকদের মানে প্রতি রাগী ছিল। হু কাম, যারা আসে, দেরিতে আসে, তাহলে ইন লেট, দেরিতে, তাহলে আধার বোঝাচ্ছে, ইন বসবে, ইন লেট। আই উড নট লাইক টু গো লেট, আমি যেতে পছন্দ করছি না ড্যাশ স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েল স্যারের ক্লাসে, তাহলে এটাও বসবে কি, ইন স্যামুয়েলস ক্লাস। হয়ে গেল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন। এবার প্রথমে আমরা করব ডি এর অপশন, তারপরে আমরা সি এরটা করব। দেখো ডি এর যে কোশ্চেন রয়েছে সেটা হলো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এবার তোমরা দেখো এখানে কি লেখা আছে, হু ক্যান টলারেট সাচ ইনসাল্ট, কে এই ধরনের অপমান সহ্য করতে পারে। তাহলে টলারেট মানে কি বলো, সহ্য করা, সহ্য করা, টলারেট মানে সহ্য করা। তাহলে টলারেট মানে সহ্য করা। গ্রুপ ভার্ব হিসেবে আমরা জানি পুট আপ উইথ, এই পুট আপ উইথ মানেও হলো সহ্য করা। তাহলে এই ডান দিকে যে বক্স থাকবে সেখানে আমাদের লিখতে হবে পুট আপ উইথ, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর, রাহুল অলওয়েজ রিমেম্বারস হিজ স্টাডি, রাহুল সবসময় মনে রাখতে পারে তার পড়াশোনা। তাহলে রিমেম্বার মানে মনে রাখা, কোনো কিছু স্মরণ করে রাখা বা মনে রাখা। এই মনে রাখা ইংরেজিতে আমরা যখন ফ্রেজাল ভার্ব খুঁজবো সেটা কোনটা হবে, সেটা হচ্ছে কল আপ। কল আপ মানে স্মরণ করা বা মনে রাখা। কিন্তু দেখো এখানে আছে রিমেম্বারস, মানে এস যোগ আছে, তার যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এস যোগ আছে V1 এর সঙ্গে। তাহলে এক্ষেত্রে আমরা কল আপ না করে কি করব, কল আপ আমরা করতে পারবো না, কলের সঙ্গে এস যোগ করব, কলস আপ, ঠিক আছে। এ হয়ে গেল আমাদের 2 নম্বর। 3 নম্বর দেখো ওবে ইওর পেরেন্টস, ওবে মানে মান্য করো, মান্য করা, ওবে মানে কি করা, মান্য করা বা সম্মান করা। তাহলে সম্মান করো তোমার বাবা মাকে, তাহলে মান্য করা ইংরেজি হচ্ছে অ্যাবাইড বাই। এখানে দেখো ডাইরেক্ট ওবে আছে, তাই ডাইরেক্ট আমরা অ্যাবাইড বাই এখানে লিখবো, অ্যাবাইড বাই অর্থাৎ মান্য করো, ঠিক আছে। মান্য করা ইংরেজি হলো অ্যাবাইড বাই, আর আমাদের যে অপশনটা রয়েছে সেটা হলো ওবে, ওবে মানে মান্য করা।
আর ক্যারি অন মানে জানো চালিয়ে যাওয়া, কোনো কাজ চালিয়ে যাওয়া হচ্ছে ক্যারি অন। তোমাদের একটা অপশন বেশি দেওয়া থাকবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে, এই অপশনটা বেশি আছে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের সেট নাম্বার 1। এবার আমরা চলে আসবো সেট নাম্বার 2। দেখো সেট নাম্বার 2তে প্রথমে আমরা আবার পেয়েছি কি, প্রথমে পেয়েছি আমরা সেই ভার্ব ফর্ম। দেখো এ ম্যান স্টুড, একজন মানুষ দাঁড়িয়েছিল, এটা কিন্তু V2। আচ্ছা এবার বলো V2 এর পরে V1 ও বসবে না, আবার V2 ও বসবে না, এই দুটো বসবেই না, বোঝা গেল? V2 এর পরে ডাইরেক্ট V1 V2 বসবে না, যেটা বসবে সেটা হলো জিরান্ড। জিরান্ড বসবে, জিরান্ড মানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বসবে। তাহলে কোথায় রয়েছে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম? দেখো এইখানে রয়েছে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। হ্যাভিং হোল্ড হবে না, এটাও হ্যাভিং হোল্ড হতে পারতো যদি এই পুরো সেন্টেন্সটা দুটো ক্লজ থাকতো, এখানে একটাই ক্লজ আছে। দেখো এ ম্যান স্টুড হোল্ডিং, এটা হবে হোল্ডিং, একজন মানুষ দাঁড়িয়েছিল ধরে, হোল্ডিং মানে ধরে, এ পোল একটি খুঁটি, উইথ ইয়েলো রেড গ্রিন অ্যান্ড পার্পল বেলুন, হলুদ লাল সবুজ এবং পার্পল মানে বেগুনি রঙের বেলুন, ফ্লাইং ফ্রম ইট, যেটা এখান থেকে কি করছিল, উড়ছিল। দা চিলড্রেন হ্যাড এ ডিজায়ার টু, দেখো এই ডিজায়ার টু এর পরে ভার্বের 4 নম্বর ফর্ম বসবে, এটা মাথায় রাখবে। ডিজায়ার টু হলো একটা তোমার ফ্রেজ, ঠিক আছে? তাহলে শিশুটির একটি ইচ্ছা ছিল, কি করার ইচ্ছা ছিল, তাহলে এটা হবে পজেসিং। এখানে আমাদের পজেসিং লিখতে হবে, কেন? কারণ ডিজায়ার টু এর পরে কিন্তু পজেস হবে না, 2 এর পরে V1 হয়, কিন্তু এখানে পজেসিং হবে। পজেসিং দেম অল, সেগুলিকে পাওয়ার একটা আগ্রহ ছিল। বাট হি নিউ, সে জানতো, দ্যাট হিজ পেরেন্টস, যে তার বাবা, তা সে কি জানতো যে একটা লোক বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাওয়ার ইচ্ছে সবগুলোই হয়েছিল, কিন্তু সে জানতো যে সে তার বাবা কি করবে, তার বাবা তাকে অনলি একটা মাত্র কিনে দেবে। কিনে দেবে এটা অতীতকালের ভবিষ্যৎ, কিনে দেবে অতীতকালে। তাহলে আমরা প্রেজেন্টে বলতাম উইল বাই, পাস্টে বলবো কি উড বাই, পাস্টে বলবো উড বাই, এখানে হবে উড বাই, কিনে দেবে বা কিনে দিত হিম তাকে অনলি 1 বেলুন, শুধুমাত্র একটা বেলুন। এবার চলে এসো আমরা কোশ্চেন নাম্বার বিতে দেখি কি আছে, সেই আর্টিকেল প্রিপোজিশন। দেখো উই শুড নট ইগনোর, আমাদের অবহেলা করা উচিত নয়, ড্যাশ পোর। দেখো অ্যাকচুয়ালি পোর মানে দরিদ্র, দরিদ্র হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে বসেছে নাউন হিসাবে এবং কমন নাউন হিসাবে, মানে দরিদ্র মানুষজন। যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন হিসাবে বসবে, পোর মানে দরিদ্র, যেমন পোর ম্যান দরিদ্র মানুষ, তাহলে পোর ম্যান বলেনি, পোর মেন বলেনি, শুধু পোর বলেছে, দরিদ্রদের। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ যখন নাউন হিসাবে বসবে তখন তার আগে আমরা দা বসাবো, এটা হচ্ছে রুলস। কোনো অ্যাডজেক্টিভ যদি নাউন হিসাবে বসে, অ্যাকচুয়াল অ্যাডজেক্টিভ শব্দ যখন নাউন হিসাবে বসবে, বা কোনো নাউন যখন অ্যাডজেক্টিভ হিসাবে বসবে, তখন তার আগে আমরা দা বসাবো, ঠিক আছে? চিলড্রেন আর ফন্ড ড্যাশ সুইটস, আমরা সবাই জানি ফন্ডের পরে অফ বসে, ফন্ড অফ মানে হলো কারো কিছু ভক্ত হওয়া, ভক্ত হওয়া, ঠিক আছে? অর্থাৎ শিশুরা মিষ্টির ভক্ত হয়, মিষ্টি খেতে ভালোবাসে, কোনো কিছু ভালোবাসা। যেমন আমি ধরো বললাম আই অ্যাম ফন্ড অফ মিউজিক, আমি গান শুনতে ভালোবাসি। সি ইজ ফন্ড অফ রিডিং, সে পড়তে ভালোবাসে। ফন্ড অফ মানে কোনো কিছুর ভক্ত হওয়া বা সেটা ভালোবাসে। 3 নম্বর দেখো অনুভব মন্ডল ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে কোথা থেকে অ্যাবসেন্ট, না তো স্কুল থেকে অ্যাবসেন্ট, তাহলে অ্যাবসেন্ট ফ্রম এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কোনো জায়গা থেকে অনুপস্থিত হওয়া তখন অ্যাবসেন্ট ফ্রম হয়, ঠিক আছে? যেগুলো করছো তোমরা এগুলোই বারবার প্র্যাকটিস করে দাও, মনে থাকবে। আর মুখস্থ করতে গেলে, বাড়িতে বসে মুখস্থ করতে গেলে কিছুতেই মুখস্থ তোমাদের হবে না, আমি এটুকু গ্যারান্টি দিলাম। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, প্রত্যেকদিন ভিডিওটা একবার করে দেখো, অটোমেটিক্যালি তোমাদের মাথায় থেকে যাবে। দেখো তারপরে আগেরটার মতন আমরা আবার কিন্তু প্রথমেই চলে আসবো কত নম্বরে, কোশ্চেন নাম্বার ডিতে। দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে। স্প্রেড, করোনা স্প্রেড, করোনা ছড়িয়ে পড়েছিল ওয়াইডলি, ব্যাপকভাবে, ইন 2020 সালে। তাহলে এটা দেখো স্প্রেড রয়েছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে এস যোগ হতো। আবার এটা পাস্ট টেন্স কেন, 2020 সালের কথা বলছে, তাহলে স্প্রেড ছড়িয়ে পড়েছিল V2, তাই তো? ছড়িয়ে পড়া ইংরেজি কি? তাহলে স্প্রেড মানে হলো ছড়িয়ে পড়া, কোনো রোগ ছড়িয়ে পড়া বা কোনো কিছু ছড়িয়ে পড়া, ঠিক আছে? ছড়িয়ে পড়া, তাহলে কি ছড়িয়ে পড়েছিল? করোনা। ছড়িয়ে পড়া ইংরেজি কি বলো, এখানে কি আছে, না তো ব্রেক আউট। এই ব্রেক আউট মানে হলো ছড়িয়ে পড়া। এবার ব্রেক আউটের পাস্ট টেন্স বসাবো আমরা কি, ব্রোক আউট। আমরা এখানে বসাবো ব্রোক আউট, ছড়িয়ে পড়েছিল। মাই ডটার রিজেম্বলস, দেখো এখানে এস যোগ আছে, মানে প্রেজেন্ট টেন্স। আমার
কন্যা রিজেম্বলস মি, আমার মতন দেখতে, তাহলে কারোর মতন দেখতে হওয়া তাকে আমরা বলি রিজেম্বলস। কারোর মতন দেখতে হওয়া, এটার মানে কি? কারোর মতন দেখতে হওয়া তাকে আমরা বলি রিজেম্বলস। এবার দেখো, এই কারোর মতন দেখতে হয় ইংরেজি হচ্ছে টেক আফটার, কিন্তু আমরা টেক আফটার বসাবো না, আমরা টেকের সঙ্গে এস যোগ করব, অর্থাৎ টেক্স আফটার। বোঝা গেল? টেক্স আফটার। এবার দেখো আমরা লাস্টে চলে এসেছি। দ্য পুলিশম্যান ওয়ার চেজিং, চেজিং মানে ধাবা করা, চেজ করা মানে কি করা, মিটিয়ে দিচ্ছি আমি। চেজ করা মানে ধাবা করা, দ্য চেজিং ধাবা করছিল, এ থিপ একটা চোরের। ধাবা করা ইংরেজি রান আফটার, কিন্তু বলতো এটা কি রান আফটার হবে? না, চেজিং আছে মানে রানিং আফটার হবে। আর ইউ এন এন আইএনজি, কিন্তু রানিং আফটার, ঠিক আছে? রানিং আফটার, রান আফটার বসানো যাবে না, যেহেতু ভার্বের 4 নম্বর ফর্মটা রয়েছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ফ্রেজাল ভার্ব। এবার দেখো আমরা ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ করব, এগুলো করব। দেখো, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে রূপান্তর করো। ডু অর ডাই, আগে বলো তো এটা কোন সেন্টেন্স? এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্স, অর আছে, করো অথবা মরো। তাহলে আমরা বলতে পারি যে যদি তুমি না করো তাহলে তুমি মরবে। তাহলে যদি তবে এরকম থাকলে কি হয়? কমপ্লেক্স হয়। তাহলে ইফ ইউ ডু নট ডু, ডু নট বসলো আগে, তারপরে ডু, যদি তুমি না করো, ইউ উইল ডাই, তুমি মরবে। আচ্ছা বলো তো আর কি করা যায়? ইফ এর জায়গায় কি বসানো যায়? আনলেস বসানো যায়। আনলেস মানে কিন্তু একসঙ্গে ইফ আর নট, যদি না, তাহলে এটাও করতে পারো, আনলেস ইউ ডু, যদি তুমি না করো, এটা মানেও তাই, ইউ উইল ডাই, দুটোই কিন্তু ঠিক। ঠিক আছে, আচ্ছা টুকে নেবে। তারপরে দেখো, দ্য বয়েজ ওয়ার ফ্লাইং কাইটস, চেঞ্জ দ্য ভয়েস, খুব সুন্দর। দ্য বয়েজ ওয়ার ফ্লাইং কাইটস, আমরা ভয়েস চেঞ্জ করবো। প্রথমে কি লিখবো? 2 নম্বরেরটা, কাইটস, KITES, একের বেশি, তাহলে কি বসবে? ওয়ার এর জায়গায় ওয়ার বসবে। আর আইএনজির জন্য কি বসে? এই আইএনজির জন্য বিইং বসবে, আইএনজির জন্য বিইং। ফ্লাইয়ের 3 নম্বর ফর্ম কি? ফ্লাই, ফ্লাইড, ফ্লাইড, তাহলে FLIED, ফ্লাইড, বাই দা বয়েজ, বাই দা বয়েজ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা এবার দেখবে তোমরা, ফ্লাইড আর একটা হয় ফ্লোন, ফ্লোন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ঠিক আছে, ফ্লোন, দুটোর মধ্যে একটা হতে পারে, দেখবে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর, রোহিত সেড টু অমিত, মানে ন্যারেশন চেঞ্জ। রোহিত অমিতকে বলেছিল উইল ইউ গো টু স্কুল টুমরো, তুমি কি আগামীকাল স্কুলে যাবে? এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তাহলে প্রথমে দেখো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেখবো এটা কোন সেন্টেন্স? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তার মধ্যেও এটা হলো ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা কি করব? রোহিত সেড টু হয়ে যাবে আস্কড, তাহলে আমরা লিখবো রোহিত আস্কড, হয়ে গেল। তারপরে অমিত, এইটুকু আমরা লিখলাম। তারপরে কি লিখবো? ইফ বা ওয়েদার, তাহলে ইফও আমরা লিখতে পারি, ব্যাগে আমি লিখে দিলাম ওয়েদার, এই ওয়েদার কথাটা আমরা লিখতে পারি, হলো। এবার দেখো ইউটা চলে আসবে আগে, তাহলে ইউটা হচ্ছে অমিত, তাহলে হি লিখতে পারি, তাহলে আমরা লিখবো হি। এবার উইল হয়ে যাবে উড, উইলের পাস্ট টেন্স হয়ে যাবে উড। তারপরে দেখো যা আসতে হয়, গো টু স্কুল, গো টু স্কুল, একদম লিখলাম। এবার টুমরো থাকলে হয় দা নেক্সট ডে, পরের দিন। বোঝা গেল? তাহলে আমাদের সেট নাম্বার 2 এরটাও হয়ে গেল। এবার আমরা চলে আসবো সেট নাম্বার 3। আমরা কিন্তু 3টে করে সেট প্রত্যেকদিন করব, অল্প অল্প করে প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের হবে। ঠিক আছে, তো দেখো সেট নাম্বার 3 কি বলেছে? সেট নাম্বার 3 রয়েছে, দেখো রাইট দা, সে একই জিনিস, আমাদের ভার্ব ফর্ম বের করতে হবে। দেখো আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ, বেশ কিছুক্ষণ ঘুমের পর, তার মানেই হচ্ছে কোনো কিছুর পরে কোনো কিছু হয়েছিল, তাহলে তার মানে পাস্ট টেন্স। তাহলে গালিভার, মানে হোয়েন গালিভার, যখন গালিভার ড্যাশ কি করেছিল? উঠেছিল। ঠিক আছে, উঠেছিল, তাহলে উঠেছিল, উঠছিল না, ওয়েকিং আপ, উঠছিল না, উঠেছিল। হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেঞ্জ, তা যখন গালিভার উঠেছিল বা উঠছিল, এটাও বলতে পারি। এখানে দেখো পুরো সেন্টেন্স মানে বোঝো, কিছু আওয়ার পর যখন গালিভার উঠছিল তখন সে দেখলো যে সে চেনে বাঁধা, এটা হতে পারে, বা উঠেছিল, এটাও হতে পারে, দুটোই হতে পারে। তাই যখন সে উঠেছিল বা উঠছিল,
তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি ওক করব, ওয়েকের পাস্ট টেন্স ওক, অর্থাৎ উঠেছিল। ঠিক আছে, কিছুক্ষণ পর যখন উঠেছিল তখন সে দেখতে পেল সে ওই সে চেনে বাঁধা অ্যান্ড এবং কি এবং বাঁধা এবং ঘেরা, সারাউন্ডেড বাই এ ক্রাউড অফ ম্যান। ঠিক আছে, ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স। তাহলে এখানে সারাউন্ডেড হবে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা অর্থাৎ প্যাসিভ ভয়েস। সারাউন্ডেড বাই বেষ্টিত ছিল এ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স হু যারা, যারা, এবার দেখো যারা পাস্ট টেন্সে হবে, যারা, তাহলে ইজ তো হবেই না, আরও হবে না, ওয়ার হবে। ওয়ার অর্থাৎ ক্রিয়েচার্স ওয়ার, একের বেশি, তাহলে ওয়ার যারা ছিল 6 ইঞ্চিস ইন হাইট, হাইটে ছিল 6 ইঞ্চি হাইটের আর কি। হয়ে গেল। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার বি, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। নন্দলাল বোস ওয়াজ অন, তাহলে ওয়াজ আছে মানে পাস্ট টেন্স, ওয়াজ অন ড্যাশ। দেখো ওয়ান এর পরে অফ বসবে, দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান পেন্টারদের মধ্যে একজন, তাহলে ওয়ান অফ দা। তোমরা যখন ডিগ্রি চেঞ্জ করেছো তখন অন অফ দা করেছো না, সেরকম সেন্টেন্স। ঠিক আছে, হি প্লেড ড্যাশ লিডিং রোল, তাহলে প্লেড এ রিডিং রোল, রিডিং প্লেড মানে সে খেলেছিল, ওখানে নয়, এখানে সে গ্রহণ করেছিল এর লিডিং রোল, একটা মানে নেতৃত্বদায়ক ভূমিকা ইন দা রেনেসা অফ আর্ট ইন ইন্ডিয়া, ইন্সপায়ার্ড বাই, দেখো কার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, ইন্সপায়ার্ড বাই হিজ মেন্টর, তার গুরু অরবিন্দ্রনাথ টেগোর। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইভাবে আমাদের মানে বুঝে কিন্তু করতে হবে। পুরো সেন্টেন্সের মানে না বুঝতে পারলে আমরা কখনোই প্রিপোজিশন ফিল আপ করতে পারবো না। এবার আমরা চলে আসবো প্রথমে চলে আসবো আমরা ডি এরটাই। দেখো ফ্রেজাল ভার্ব ইন সার্চ অফ, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। দেখো তানিমা ইজ ইন সার্চ অফ এ জব, তানিমা জব খুঁজছে, তাহলে খোঁজা ইংরেজি কি লুক ফর, কিন্তু এখানে লুক ফর করা যাবে না, ইন সার্চ অফ কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে হবে লুকিং ফর, এখানে হবে লুকিং ফর মানে খুঁজছিল। ঠিক আছে, তানিমা ইজ খুঁজছে আর কি, ইজ লুকিং ফর এ জব, একটা জব খুঁজছে। দেখো অঙ্কন আন্ডারস্ট্যান্ডস হোয়াট আই এম সেইং, আমি কি বলছি অঙ্কন বুঝতে পারছে, তাহলে আন্ডারস্ট্যান্ডস বোঝা, মেক আউট, কিন্তু মেক আউট করা যাবে না, এখানে আমাদের কি করতে হবে, মেক্স আউট। বোঝা গেল? এখানে মেক্স আউট করতে হবে। তারপরে দেখো আন্ডারস্ট্যান্ডের পরে হচ্ছে স্টার্ট, শুরু করা, তাহলে ইভিনিং স্টার্ট আর্লি নাও, অর্থাৎ তোমার ইভিনিং শুরু হয়েছে আর্লি, খুব তাড়াতাড়ি এখন। তাহলে শুরু হওয়া ইংরেজি দুটো হয়, সেট আউট মানে কিন্তু যাত্রা শুরু করা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, আর সেট ইন, এই সেট ইন হলো তোমার কোনো কিছু শুরু করা। তাহলে এখানে কি হবে, সেট ইন, স্টার্টস আছে, তাহলে সেটস ইন, এটা হবে সেটস ইন। ঠিক আছে, তো আজকের প্রথম দিন আমি এই 3টে সেট নিয়ে তোমাদের ভিডিও করলাম, পরের দিন বাকি 3টে সেট নিয়ে করব। এইভাবে আস্তে আস্তে আমরা টোটাল 25খানা যে তোমাদের সেট রয়েছে ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্রাঞ্চে, সেটা পুরোপুরি ভাবে শেষ করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।